শুরুতে জানিয়ে দেব ইসরায়েলি বন্দরে যৌথ অভিযান, 4 জাহাজে হামলা। জানিয়ে দেব তাইওয়ানের স্বাধীনতা চাইলেই মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি দিল চীন। এছাড়া রয়েছে রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত, আহত 2। জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি স্পর্শকাতর স্থাপনার ফুটেজ প্রকাশ করল হিজবুল্লাহ। ইসরায়েলি বন্দরে যৌথ অভিযান, 4 জাহাজে হামলা। ইসরায়েলের একটি বন্দরে যৌথ অভিযান চালানো হয়েছে, এতে অন্তত 4টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার 23 জুন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে 4টি জাহাজকে নিশানা করে ইসরায়েলের উত্তরাঞ্চলে হাইফা বন্দরে হামলা চালানো হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ও ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্ট গ্রুপ এই হামলা চালিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে এক বিবৃতিতে বলেন, 2 গোষ্ঠী মিলে শনিবার হাইফা বন্দরে হামলা চালিয়েছে। এ সময় ড্রোন দিয়ে 2টি সিস্টেম বোঝাই ট্যাঙ্কার এবং 2টি কার্গো জাহাজকে নিশানা করা হয়েছে। তিনি জানান, যৌথ অভিযানে মার্কিন রণতরী ইউএস আইজেনহাওয়ারের হামলা চালানো হয়েছে। এছাড়া লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজ সহ আরও 2টি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে। ইয়াহিয়া সারি বলেন, জাহাজগুলো এমন সব কোম্পানি ছিল যারা অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিলেন। এদিকে মার্কিন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, মার্কিন রণতরীতে হুতিদের হামলার দাবি সত্য নয়। অন্যদিকে অভিযানের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী। এর আগে গত মাসের শুরুতে হুতিদের এমন দাবির বিষয়টি অস্বীকার করে আসছে ইসরায়েল। হুতিরা জানিয়েছে তাদের অভিযান সফল হয়েছে। গত অক্টোবর থেকে গাজায় হামলার জবাবে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে তারা। মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 19 নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে 50টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই 2 নৌপথ এড়িয়ে গন্তব্য পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা। হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থী যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ব্রিটিশ ও মার্কিন বিমান বাহিনী। তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা। এদিকে তাইওয়ানের স্বাধীনতা চাইলে মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি দিল চীন। তাইওয়ানের স্বাধীনতার পক্ষে কঠোর সমর্থকদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বিচারিক নির্দেশনায় যুক্ত করেছে চীন। ফৌজদারি অপরাধের ক্ষেত্রে বিশেষ গুরুতর মামলার ক্ষেত্রে এই শাস্তি প্রযোজ্য হবে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য জানিয়েছেন। বেইজিং গণতান্ত্রিক তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অংশ হিসেবে দেখে। তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার জন্য প্রয়োজনে শক্তির প্রয়োগের কথাও বলে আসছে বেইজিং। সম্প্রতি তাইপের উপর চাপ বাড়িয়েছে বেইজিং। এছাড়া দ্বীপটি ঘিরে বেশ কয়েকবার সামরিক মহড়াও করেছে চীন। তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসেবে লাই চিংতে গত মাসে দায়িত্ব নেওয়ার সময় সর্বশেষ সামরিক মহড়া করে বেইজিং। সিনহুয়া জানায়, শুক্রবার বেইজিংয়ের জারি করা নির্দেশিকায় দেশকে বিভক্ত ও বিচ্ছিন্নতা উস্কে দেওয়ার জন্য তাইওয়ানের স্বাধীনতার কট্টরপন্থী সমর্থকদের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, স্বাধীনতার প্রচেষ্টায় যারা মূল ভূমিকা নেওয়ার চেষ্টা করবেন এবং রাষ্ট্র ও জনগণের মারাত্মক ক্ষতি করবেন তাদের এই শাস্তি দেওয়া হবে। নোটিশে বলা হয়েছে, তাইওয়ানের স্বাধীনতার পক্ষে যারা ওকালতি করবেন তাদের 10 বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। চীনের এই নির্দেশ জারির পর দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে তাইয়েপ। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, পুরো তাইওয়ানে কোনো আইনি এখতিয়ার রাখে না বেইজিং। এছাড়া যে নিয়ম মানার জন্য বেইজিং নির্দেশ দিয়েছে তা তাইওয়ানের জনগণের জন্য মানা বাধ্যতামূলক নয়। তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, বেইজিং কর্তৃপক্ষ যে পদক্ষেপের কথা বলেছে তাতে তাইওয়ান প্রণালী জুড়ে জনগণের মধ্যে সংঘাত বেড়ে যাওয়ায় উস্কানি হিসেবে কাজ করবে। এই পদক্ষেপে বেইজিং তাইওয়ানের মধ্যে সম্পর্কের ইতিবাচক উন্নয়নের জন্য সহায়ক নয়। সিনহুয়ার তথ্য অনুযায়ী বেইজিংয়ের নির্দেশটি মূলত বিচ্ছিন্নতাবাদী সংগঠনদের সঙ্গে জড়িত ব্যক্তিদের এবং রাষ্ট্রকে বিভক্ত করে এমন কর্মকাণ্ড চালাতে নির্দেশ দেওয়া ব্যক্তিদের উদ্দেশ্য করে দেওয়া হয়েছে। এই নির্দেশ চীনের অংশ হিসেবে তাইওয়ানের আইনি ব্যবস্থার পরিবর্তন করার প্রচেষ্টার লক্ষ্য থেকেও করা হয়েছে। শুক্রবার থেকে এই নির্দেশ কার্যকর করা হয়েছে। এদিকে রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত, আহত 2।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে শনিবার রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের রাতভর হামলায় দেশটির দক্ষিণ পূর্ব ও পশ্চিমাঞ্চলে জ্বালানি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সেখানে কমপক্ষে 2 জন জ্বালানি কর্মী আহত হওয়ার খবর জানায় তারা। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, চলতি সপ্তাহে রাশিয়ার দ্বিতীয় বড় হামলায় তাদের ছোড়া 16টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 12টি এবং 13টি ড্রোনের সবগুলোই ভূপাতিত করা সম্ভব হয়েছে। ইউক্রেনের ওই অঞ্চলগুলোতে রাতে কয়েক ঘন্টা ধরে বিমান হামলার ব্যাপারে সতর্কতা জারি করা হয়। দেশটির জাতীয় গ্রিড অপারেট ইউক্রেনার্গো জানায়, দক্ষিণ পূর্বাঞ্চলে জাপোরিঝিয়া অঞ্চল এবং পশ্চিমে লাভিভ অঞ্চলে তাদের স্থাপনা যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তাদের 2 জন কর্মীও আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদরভ জানান, একটি জ্বালানি অবকাঠামোতে আগুন লেগেছে। মেরামত ও জরুরি বিভাগের কর্মীরা ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছেন। মেসেঞ্জিং অ্যাপে টেলিগ্রামে ফেদরভ বলেন, আমরা নিশ্চিতভাবেই বলতে পারি শত্রুরা থামবে না। ইউক্রেনের প্রয়োজন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মস্কো। মার্চ থেকে রুশ বাহিনী ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনাগুলোতে তাদের হামলা বাড়িয়েছে। ফলে দেশটির উৎপাদন ক্ষমতা প্রায় অর্ধেকে নেমে এসেছে এবং ভয়াবহ জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতা যেন থামছেই না। গত 24 ঘন্টায় তাদের হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 169 জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে 37,551 জনে দাঁড়িয়েছে। এছাড়া হামলায় আরও 85,911 জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই নিহতদের মধ্যে নারী ও শিশু। এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও গাজায় ইসরায়েল তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গেছে। এদিকে ইসরায়েলি স্পর্শকাতর স্থাপনার ফুটেজ প্রকাশ করল হিজবুল্লাহ। হামলা পাল্টা হামলার মধ্যে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। নেতানিয়াহু সরকার যখন লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছে, ঠিক তখনই এই ফুটেজ প্রকাশ করল হিজবুল্লাহ সামরিক গণমাধ্যম বিভাগ। রোববার প্রকাশিত ওই ভিডিও ফুটেজ সম্পর্কে লেবাননের আল মাদিন টেলিভিশন নিউজ চ্যানেল বলেছে, ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থাপনাগুলোকে হিজবুল্লাহ চিহ্নিত করেছে। প্রকাশিত ফুটেজে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলি দিমোনা পরমাণু চুল্লি, তেল আবিবের বেনগুরিন আন্তর্জাতিক বিমানবন্দর এবং নেভাতিম বিমান ঘাঁটি। এর বাইরে আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা, যার মধ্যে রয়েছে হাকিকিয়া কমপ্লেক্স, যেখানে রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী, জেনারেল স্টাফ ও বহু শীর্ষ সামরিক কর্মকর্তার বাসাবাড়ি। এছাড়া রয়েছে রাতাম ডেভিড বিমান ঘাঁটি এবং লেবানন উপকূলে কারিশ গ্যাস ক্ষেত্র। এর আগে শুক্রবার ইসরায়েলের একটি নৌঘাঁটি সহ 6টি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে ওই নৌঘাটির একাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।